প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমি লিপি দেবনাথ, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ, নাগরিক আলীগঞ্জ, গাজীপুর এর পক্ষ থেকে আজকের এই অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশের ক্লাস। আমরা গদ্য অংশে থেকে যা যা পড়েছিলাম, অর্থাৎ আমরা এ পর্যন্ত যা পড়েছিলাম, প্রথম ক্লাস থেকে এ পর্যন্ত আমরা যা শিখেছিলাম বা পড়েছিলাম তা হলো অপরিচিতা ছোট গল্প, কবিতা পড়েছি বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান এবং সুচেতনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হচ্ছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে, প্রবন্ধটি ব্যাখ্যা করতে পারবে। লেখক পরিচিতি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 1838 সালের 26 জুন, 13 আষাঢ় 1245, পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর, মাতা দুর্গাসুন্দরী দেবী। মৃত্যু 8 এপ্রিল 1894, কলকাতায়। পেশা সরকারি কর্মকর্তা অর্থাৎ ম্যাজিস্ট্রেট ছিলেন, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাংবাদিক। সময়কাল 19বিংশ শতাব্দী। দাম্পত্য সঙ্গী রাজলক্ষ্মী দেবী। সাহিত্যকর্ম: 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু। তার গ্রন্থ সংখ্যা 34। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস হল কপালকুণ্ডলা, মৃণালিনী, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম। রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন। লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দফতর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্য গ্রন্থ। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে তার লেখা সেই প্রবন্ধে চলে যাব। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1. যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। এখানে যশ মানে হচ্ছে খ্যাতি বা সুনাম। 2. টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখনো সে দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। লোকরঞ্জন জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। 3. যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারিবেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। 4. যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। ধর্ম বিরুদ্ধ মানে হচ্ছে নীতি নৈতিকতা বিরোধী। 5. যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে।
যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়মটি রক্ষা করা হইয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। ৬. যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। ৭. বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। এখানে দেখো কোটেশন, কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি, অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপরের লেখায় ব্যবহার করা। ৮. অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। অলঙ্কার, অলঙ্কার মানে হচ্ছে ভূষণ, প্রসাধন বা শোভা, ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ। ব্যঙ্গ, ব্যঙ্গ মানে হচ্ছে পরিহাস বা বিদ্রূপ। ৯. যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে ২-৪ বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। ১০. সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বুঝানো। ১১. কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এইরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। কদাপি মানে হচ্ছে কখনো বা কোনো কালে। ১২. যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। ১৩. বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা। এই নিয়মগুলো বাঙ্গালার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। বাঙ্গালা, বাঙ্গালা মানে হচ্ছে বাংলা। ১৯ শতকে বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে বাঙ্গালা বলে লেখা হতো। শব্দটির পরিবর্তন হয়েছে এভাবে: বাঙ্গালা, বাংলা, বাংলা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাঠ বিশ্লেষণে যাব। পাঠ বিশ্লেষণ দেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৯ শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় ১৮৮৫ সালে। পরে এটি তাঁর বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সাধুরীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্যে প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনি লেখার বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। অনুকরণ বৃত্তিকেও দূষণীয় বলেছেন। অনাবশ্যকভাবে লেখার সৌষ্ঠব বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। সারল্যকে তিনি সকল অলঙ্কারের মধ্যে শ্রেষ্ঠ অলঙ্কার বলে মনে করেছেন। সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন।
এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন। আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সকলে নিজ বাসায় অবস্থান করো এবং করোনা থেকে দূরে থাকো, নিরাপদে থাকো। একান্ত প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে, দেখা হবে। ভালো থাকো সবাই। ধন্যবাদ।